মানুষের আর্থিক চিন্তাভাবনাকে একেবারে নাড়িয়ে দেওয়ার মতো বইগুলোর মধ্যে রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড নিঃসন্দেহে একটা অন্য জায়গায় রয়েছে। এই বইটার মূলে আছেন দুজন বাবা, একজন ধনী, অন্যজন গরিব। আর তাদের পরামর্শগুলো, সে তো ছিল আকাশ আর পাতালের মতো ভিন্ন। চলুন এই দুই বাবার একদম আলাদা দুটো জগতের মধ্যে একটু ডুব দেওয়া যাক আর দেখি তাদের পরামর্শগুলো কিভাবে আমাদের আর্থিক জীবনকে প্রভাবিত করতে পারে। তো এই বইয়ের পুরো ভিত্তিটাই হল লেখকের দুই বাবা। একদিকে ছিলেন তার নিজের বাবা, যিনি উচ্চ শিক্ষিত, পিএইচডি ডিগ্রিধারী, কিন্তু সারা জীবন আর্থিক সমস্যায় ভুগেছেন। আর অন্যদিকে ছিলেন তার বন্ধুর বাবা, যিনি অষ্টম শ্রেণী পাশ না করেও হাওয়াইয়ের অন্যতম ধনী ব্যক্তি হয়েছিলেন। ভাবা যায়, আসলে তাদের শিক্ষাগত যোগ্যতা না, তাদের ভাবনার ধরনটাই তাদের ভাগ্য গড়ে দিয়েছিল। পার্থক্যটা ঠিক এই জায়গাটায় একবারে পরিষ্কার হয়ে যায়। গরিব বাবা বলতেন, ভালো করে পড়াশোনা করো যাতে একটা ভালো কোম্পানিতে চাকরি পেতে পারো। আর ধনী বাবার পরামর্শ ছিল, ভালো করে পড়াশোনা করো যাতে একটা ভালো কোম্পানি তুমি কিনতে পারো। একজন চাইছেন চাকরি নিরাপত্তা, অন্যজন চাইছেন আর্থিক স্বাধীনতা। আর এই দুটো একদম উল্টো পরামর্শের ওপরেই কিন্তু পুরো বইটা দাঁড়িয়ে আছে। তাদের চিন্তাভাবনার মধ্যে তফাৎটা ছিল বিশাল। ধনী বাবা বিশ্বাস করতেন যে গরিব হওয়াটা একটা মানসিক অবস্থা, একটা মাইন্ডসেট, যা আমাদের নিজেদের ভাবনা আর কথা দিয়ে তৈরি হয়। অন্যদিকে ব্রোক বা কপর্দক শূন্য হওয়াটা একটা সাময়িক পরিস্থিতি মাত্র, যেটা কাটিয়ে ওঠা যায়। আসল পার্থক্যটা পকেটে নয়, বরং মাথায়। বইটা একটা খুব পরিচিত সমস্যার কথা বলে, যেটাকে বলা হয় র্যাট রেস। এটা আসলে কি? এটা হলো এমন একটা চক্র যেখানে মানুষ মাসের পর মাস বেতনের জন্য কাজ করে, বিল দেয়, আর মাস শেষে আবার সেই একই জায়গায় ফিরে আসে। একটা অন্তহীন চক্কর। আর এই চক্রে একবার আটকে গেলে সেখান থেকে বের হওয়াটা কিন্তু খুব কঠিন। এখন প্রশ্ন হল, এই চক্রটা চলে কিভাবে? এটা চলে মূলত দুটো খুব শক্তিশালী আবেগের উপর ভর করে। প্রথমটা হলো ভয়, মানে টাকা না থাকার ভয়। এই ভয়টাই আমাদের রোজ কাজে পাঠায়। আর দ্বিতীয়টা হলো লোভ। টাকা হাতে এলেই মনে হয় এটা কিনি, ওটা কিনি। এই ভয় আর লোভের খেলাতেই কিন্তু আমাদের জীবনটা আটকে থাকে। আর এই ভয় আর লোভের কারণেই আমাদের জীবনটা একটা রুটিনে বাধা পড়ে যায়। সকালে ওঠা, কাজে যাওয়া, বিল দেওয়া, আবার পরের দিন সেই একই জিনিস। আয় হয়তো বাড়ে, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে খরচও বেড়ে যায়। ফলাফল সেই একই চক্কর, শুধু খাঁচাটা হয়তো একটু বড় হয়, এই যা। তাহলে এই র্যাট রেস থেকে বেরোনোর উপায়টা কি? ধনী বাবার কাছে এর জন্য একটা খুব সহজ কিন্তু অঞ্চন গুরুত্বপূর্ণ নিয়ম ছিল। বলা যায় এটাই আর্থিক স্বাধীনতার মূল চাবিকাঠি। নিয়মটা হলো অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে পার্থক্যটা বোঝা। ধনী বাবার মূল কথাটা ছিল খুব সোজা সাপটা। ধনীরা অ্যাসেট কেনে, আর গরিব আর মধ্যবিত্তরা তারা কেনে লায়াবিলিটি, কিন্তু ভাবে যে তারা অ্যাসেট কিনছে। তার মতে সব আর্থিক সমস্যার মূলে আছে এই একটা ভুল, এই দুটোর পার্থক্য না বোঝা। তাহলে অ্যাসেট জিনিসটা কি? ধনী বাবার সংজ্ঞাটা একদম জলের মতো সোজা। অ্যাসেট হলো এমন কিছু যা পকেটে টাকা ঢোকায়। ধরুন একটা বাড়ি ভাড়া দিয়েছেন, সেখান থেকে প্রতি মাসে টাকা আসছে, অথবা কোনো কোম্পানির স্টক যা থেকে ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে। মানে মূল কথাটাই হলো ক্যাশ ফ্লো। আর লায়াবিলিটি, ওটা ঠিক তার উল্টো। লায়াবিলিটি হলো এমন কিছু যা পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। যেমন ধরুন একটা গাড়ি, যার পেছনে তেল, মেইনটেনেন্স, ইন্স্যুরেন্স বাবদ প্রতি মাসেই টাকা খরচ হচ্ছে। এই দুটো সহজ সংজ্ঞায় কিন্তু ফিনান্সিয়াল এডুকেশনের একদম গোড়ার কথা। তাহলে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করা যাক, নিজের বাড়ি, ওটা কি অ্যাসেট? বেশিরভাগ মানুষই হয়তো বলবেন, হ্যাঁ অবশ্যই। কিন্তু ধনী বাবার মতে যে বাড়িতে নিজে থাকা হয় সেটা আসলে একটা বড় লায়াবিলিটি। কারণটা সহজ, এর জন্য মর্টগেজ, ট্যাক্স, মেরামতের পেছনে পকেট থেকে অনবরত টাকা বেরিয়েই যায়। এটা পকেটে টাকা ঢোকায় না, বরং বের করে নেয়। আচ্ছা, এবার আসা যাক আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো নিজের ব্যবসার যত্ন নেয়া। ধনী হওয়ার জন্য এটা আরেকটা জরুরি ধাপ, যেটা বেশিরভাগ মানুষই পাত্তা দেয় না। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখুন, পেশা আর ব্যবসা কিন্তু এক জিনিস না। চাকরি বা পেশা দিয়ে আমাদের রোজগার হয়, সংসার চলে। কিন্তু আসল ব্যবসাটা হলো নিজের অ্যাসেট কলামটা তৈরি করা, মানে এমন কিছু তৈরি করা যা আমরা কাজ না করলেও আমাদের জন্য টাকা আয় করে দেবে। এই আইডিয়াটা বোঝানোর জন্য একটা দারুণ গল্প আছে। ম্যাকডোনাল্ডসের প্রতিষ্ঠাতা রে ক্রোক একবার কিছু এমবিএ ছাত্রকে জিজ্ঞেস করেছিলেন, বলুন তো আমি কোন ব্যবসায় আছি? ভাবুন তো ওদের উত্তর কি হতে পারে? খুব স্বাভাবিকভাবেই সবাই এক বাক্যে বলেছিল হ্যামবার্গার।
মানে ম্যাকডোনাল্ডস তো হ্যামবার্গারই বেচে তাই না? কিন্তু উত্তরটা ভুল ছিল, আর এই ভুল উত্তরের মধ্যেই কিন্তু একটা বড় শিক্ষা লুকিয়ে আছে। রকের আসল ব্যবসাটা ছিল রিয়েল এস্টেট। তিনি জানতেন যে ম্যাকডোনাল্ডসের আসল সম্পদ হ্যামবার্গার না, বরং প্রত্যেকটা দোকানের নিচে থাকা জমিটা। ভাবা যায়? এটাই হলো নিজের ব্যবসার যত্ন নেওয়ার একটা পারফেক্ট উদাহরণ। তিনি হ্যামবার্গার বিক্রি করতেন তার রিয়েল এস্টেটের সাম্রাজ্য গলার জন্য। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেখান থেকে এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষাটা কি? আসল সম্পদ কিন্তু টাকা নয়, আসল সম্পদ হলো অন্য কিছু। ব্যাপারটা হচ্ছে শুধু টাকা থাকাটাই সব না। যদি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বা আর্থিক জ্ঞান না থাকে, তাহলে সেই টাকা হাওয়ায় মিলিয়ে যেতে সময় লাগে না। এই কারণেই তো লটারি জেতা মানুষগুলোও কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে আসে, তাই না? সম্পদ বানানো আর সেটাকে ধরে রাখার জন্য আর্থিক জ্ঞানটা মাস্ট। তাহলে সবচেয়ে বড় অ্যাসেটটা কি? সেটা হলো আমাদের মস্তিষ্ক, আমাদের শেখার ক্ষমতা। কারণ দেখুন, টাকা আজ আছে, কাল নেই, কিন্তু জ্ঞান যদি থাকে তাহলে নতুন সুযোগ খুঁজে নেওয়া বা শূন্য থেকে আবার সবকিছু শুরু করাটা সম্ভব হয়। এই জন্যই বলা হয় নিজের ওপর ইনভেস্ট করাটাই হলো বেস্ট ইনভেস্টমেন্ট। সবশেষে বইটা আমাদের জন্য একটা খুব শক্তিশালী প্রশ্ন রেখে যায়, যেটা আমাদের ভাবাতে বাধ্য করবে। যখনই কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে বা কোনো সুযোগ সামনে আসবে, তখন আবেগের বশে কোনো রিয়াকশন না করে একটু থেমে নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে, আমি কি এখানে কিছু মিস করছি? বিশ্বাস করুন, এই